একটু দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় আম্পান, ক্ষতির আশঙ্কা কমেছে আবহাওয়াবিদদের। ৭৩ দিনে দেশে করোনায় মৃত্যু ৩৭০ জনের, আক্রান্তের সংখ্যা ২৫,০০০ ছাড়ালো। কড়াকড়ি বাড়লেও থেমে নেই বাড়ি ফেরা, নির্দেশনা উপেক্ষা করে ছুটছে নগরবাসী। স্বাগত বিরোধীহীন রাত ৯টায় বাংলাদেশ। চলে যাচ্ছে বিস্তারিততে। কিছুটা দুর্বল হয়ে সুপার সাইক্লোন থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আম্ফান। তবে এগিয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। বুধবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি খুলনা ও চট্টগ্রামের মাঝ বরাবর আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় দুর্বল হলেও এখনও মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি রয়েছে। মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড়টির দূরত্ব ৬৬০ ও ৭৭৫ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আম্ফানের কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ কিছুটা কমেছে, এটি এখন ঘন্টায় ২০০ থেকে ২২০ কিলোমিটার। ঝড়ে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আমফানের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের ২-১ জায়গায় ঝড়ো বাতাসসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে উপকূলীয় এলাকায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বেড়ে যেতে পারে। দুর্বল হয়ে পড়েছে সাইক্লোন আম্ফান। উপকূলে আঘাত হানার আগে আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমতে পারে বলে তাদের ধারণা। অতি প্রবল এই ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানবে। ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার দুর্বল হয়ে সুপার সাইক্লোন থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে আম্ফান। সময়ের সাথে পরিবর্তন হচ্ছে গতিবেগে। ধারণা করা হচ্ছিল ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ঘূর্ণিঝড় সিডরের মতো বা তারও বেশি। তবে সুপার সাইক্লোন থেকে দুর্বল হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় আশঙ্কা কমেছে আবহাওয়াবিদদের। এই সাইক্লোনটা যদি সিডরের মতো যদি হতো বা এর লোকেশনটা যদি আপনার ইস্টের দিকে সরে যেত, অর্থাৎ এটা যদি পটুয়াখালী, বরিশাল দিকে হতো, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক অনেক বেড়ে যেত। তবে আমরা আশা করছি যে সিডরের মতো অত ক্ষয়ক্ষতি হবে না। তবে যে বাতাসটা হবে, বিশেষ করে আপনার সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব জায়গায় হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হবে। পক্ষান্তরে আপনার চট্টগ্রাম ওইসব জায়গাতে তেমন ক্ষয়ক্ষতি হবে না আমরা আশা করছি। আম্ফান উপকূলে আঘাত হানার আগে আরও দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন আবহাওয়াবিদ। সুন্দরবনের বাংলাদেশ ও ভারত অংশ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। যেহেতু আপনার পয়েন্টটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে আমাদের হচ্ছে খুলনা, এই রিজনটাই হচ্ছে আপনার সেন্টার পয়েন্টটা মেনলি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের যেমন কলকাতা ক্ষয়ক্ষতি পরিমাণ হবে, সেক্ষেত্রে আমাদেরও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এরকম হবে। কারণ সেন্টারটা হচ্ছে আপনার খুলনা এবং কলকাতার মাঝামাঝি, অর্থাৎ হচ্ছে সুন্দরবনের যে মাঝামাঝি যে নদীটা আছে আপনার, সেই নদী বরাবর এটা সেন্টার পয়েন্ট হয়ে হয়তো উঠবে। তবে পূর্বাভাস দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় অতিক্রমের সময় দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্ফান ও আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞ, বিশ্ব ব্যাংকের প্রকল্পের কনসালটেন্ট ডক্টর শামীম হাসান ভূঁইয়া। ডক্টর শামীম হাসান, প্রথমেই জানতে চাই যে ঘূর্ণিঝড় আম্ফানের সর্বশেষ পরিস্থিতি কি? যেটা বলা হচ্ছে যে কিছুটা দুর্বল হয়ে গিয়েছে, এই দুর্বলতার প্রভাব কতটুকু? প্রকৃতপক্ষে আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘন্টায় এটা মনিটর করছে এবং আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ যেটা বলেছে যে এটা একটু দুর্বল হয়েছে এবং আপনার ক্যাটাগরি 3 তে নেমে এসছে। ক্যাটাগরি 5 ছিল যেটা, সেটা এখন ক্যাটাগরি 3 তে নেমে এসছে এবং এটার বাতাসের গতিবেগ কিছুটা কমেছে। তবে আপনার ল্যান্ডফলের সময় আরেকটু কমতেও পারে, কারণ এটা আমাদের যে উড়িষ্যা, ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে কোস্ট, এই কোস্টে স্লাইডিং করতে করতে উপরে উঠবে এবং এই সময় এই ল্যান্ডের এই অংশ থেকে কোনো জলীয় বাষ্প সে নিতে পারবে না, যার জন্য সে কিছুটা দুর্বল হয়ে যাবে। আবার যখন বাংলাদেশ কোস্ট টাচ করবে,
তখন সেই অংশেও কিন্তু জলীয় বাষ্প সে নিতে পারছে না। অর্থাৎ সমুদ্র থেকে দুটা অংশ তার ল্যান্ড দিয়ে ব্লক থাকবে। তার ফলে কিছুটা দুর্বল হতে পারে। আর যেটা আমরা জানি যে ল্যান্ডফলের সময় সব সাইক্লোনই কিছুটা দুর্বল হয়। তবে এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই সাইক্লোনের বডিটা অনেক বড় এবং রেডিয়াস প্রায় ৩০০ কিলোমিটারের মতো। যদি আমি ডায়ামিটার ধরি প্রায় ৫৫০ থেকে ৬০০ কিলোমিটার রেডিয়াস ছিল যখন এটা সুপার সাইক্লোন ছিল। তো কাজেই এখানে জলোচ্ছ্বাস কিছুটা হতে পারে। আর সুন্দরবনের এর আগে আমরা জানি যে বাতাসের গতিবেগ আয়লাতে অনেক কম থাকা সত্ত্বেও সেখানে জলোচ্ছ্বাস বেশি ছিল এবং ফসলের অনেক ক্ষতি হয়েছে। সুন্দরবনের যে প্রাণী যে সকল রয়েছে সেগুলোর অনেক ক্ষতি হয়েছে। এই ধরনের ক্ষতি হতে পারে। আমরা এখনো পর্যন্ত যতটুকু গতি বা 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 এটা এটা কোন দিকে আঘাত হানতে পারবে, যেটুক রূপরেখা পাওয়া যাচ্ছে, তাতে বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হানার সম্ভাবনা দেখছেন? এটা সবচেয়ে বেশি মংলা সমুদ্র বন্দর এবং তৎসংলগ্ন এলাকা, যেটা খুলনা, বৃহত্তর খুলনা, এই অঞ্চলেই বেশি ক্ষতি হবে। যেহেতু প্রথম ধাক্কাটা এখানে লাগবে। তারপরে উপরের দিকে যখন উঠবে সেখানে বাতাসের গতিবেগ কমে যাবে, তবে কিছু বৃষ্টিপাত হবে। কারণ এখানে প্রচুর ময়েশ্চার আছে এবং এখানে বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কিছুটা ঝড়ো হাওয়াও থাকতে পারে। বিশেষ করে যখন ল্যান্ডে প্রবেশ করবে, এই সময়টা আমরা জানি যে কালবৈশাখী ঝড়ের মৌসুম। কাজেই এখানে হিট ইনসুলেশন অনেক জায়গায় হিট ট্র্যাপ হয়ে আছে। এর সাথে যখন ময়েশ্চারের সংযোগ ঘটবে সেখানে কিছু লোকালাইজড ঝড়ো হাওয়াও হতে পারে। ডক্টর শামীম হাসান, এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কীরকম থাকা দরকার? মানুষকে কতটুকু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত মনে করেন? ইংরেজিতে একটা প্রবাদ আছে, লিভ নো স্টোন আনটার্ন। আমি মনে করি যে বাংলাদেশের সাইক্লোনের ক্ষেত্রে প্রস্তুতি যথেষ্ট থাকা দরকার। কারণ আমাদের মনে রাখতে হবে যে এই এলাকাটা হচ্ছে প্রচন্ড ভালনারেবল। পৃথিবীর যে সবচেয়ে বেশি ডেডলিয়েস্ট যে সাইক্লোন হয়েছে ১৯৭০ সালে, যেটাকে আমরা ভোলা সাইক্লোন বলি, সেখানে কিন্তু ৫ লক্ষ লোক প্রাণহানি ঘটেছে। ১৯৯১ সালে, মাত্র খুব বেশি দিন আগে নয়, সেখানে যে সুপার সাইক্লোন আঘাত এনেছিল সেখানে কিন্তু ১,৩৮,০০০ লোক প্রাণহানি ঘটেছিল। এবং এরপরে যখন আস্তে আস্তে এই মিয়া, গত অনেক ৩০। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রবল ঘূর্ণিঝড় আমফান উপকূলে আঘাত করতে পারে বুধবার বিকেলের মধ্যে যে কোনো সময়। বাংলাদেশে আঘাত করার আগে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ভুবনেশ্বরে। এরপর বুধবার সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা, খুলনার উপর দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে আমফান। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আমফানের গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে। পরে তা বাঁক নিয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে। এই ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে দীঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ। সোমবার আমফান শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়। মঙ্গলবার কিছুটা শক্তি হারিয়েছে, রূপ নিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। গতিপথ বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে আমফান অবস্থান করছে ৭০০ কিলোমিটারের মধ্যে। সুপার সাইক্লোনের কেন্দ্রে ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সোমবার সন্ধ্যা থেকে আমফানের গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার। বুধবার ভোর থেকে বিকেল পর্যন্ত যখন বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিলোমিটার। বুধবার সন্ধ্যায় গতি আরও কিছু কমে ১২৫ কিলোমিটারে নেমে আসতে পারে। এরপর আমফান ৮৫ কিলোমিটার থেকে বৃহস্পতিবার ভোর নাগাদ ৩৫ কিলোমিটারে নেমে দুর্বল হয়ে যাবে। ঘূর্ণিঝড়টির কারণে দেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ১৪ জেলায় দেয়া হয়েছে জলোচ্ছ্বাস ও ঝড় হওয়ার সতর্কতা। অমাবস্যা চলায় বুধবার সন্ধ্যায় জোয়ারের সময় ৫ থেকে ১০ ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঘূর্ণিঝড় আমফান নিয়ে আরও জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, আশ্রয় কেন্দ্রে মানুষ আসার প্রবণতা কতটুকু আছে, এবং আরেকটি বিষয়, এইটা প্রথম থেকেই যেহেতু আমরা খেয়াল রাখছি যে সামাজিক দূরত্ব যেটা মানার কথা সেটি মানছেন কিনা মানুষ? সামাজিক দূরত্ব বলতে আমরা এই নোয়াখালী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি এবং বিভিন্ন জেলার যে পরিস্থিতি আমরা এখন পর্যন্ত জেনেছি, যেটা যে এই করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন জেলায় বিভিন্ন সরকারি স্থাপনাগুলোকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে। এই হাতিয়ায়ও একটি সরকারি স্থাপনাকে এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানিয়েছেন এই উপজেলায় করোনার প্রকোপ খুবই কম, সেক্ষেত্রে সেই আইসোলেশন সেন্টারে খুব বেশি মানুষকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। তবে আমরা তার কাছে জানতে পেরেছি যে সাইক্লোন সেন্টারগুলোতে কতগুলো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলছেন যে এই উপজেলায় 185টার মতো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে, তবে এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষকে পুরোপুরি সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো শুরু হয়নি, কারণ সেই ঘূর্ণিঝড়টা এখনো বেশ খানিকটা দূরে আছে এবং এটি আগামীকাল বিকেল বা সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে বলে এটি আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে। সেক্ষেত্রে যারা খুব বিপদসংকুল এলাকায় আছেন, অর্থাৎ বেড়িবাঁধের বাইরে আছেন, তাদেরকে প্রাথমিকভাবে এই আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই সংখ্যা খুবই নগণ্য। এবং উপজেলা প্রশাসন বলছে যে কালকে থেকে তারা পুরোদমে যারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সকল লোককে তারা এই আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেবেন এবং সরিয়ে নিতে পারবেন। তারা বলছেন যে তাদের এই যে 185 আশ্রয় কেন্দ্র আছে সেখানে প্রায় লাখের কাছাকাছি মানুষ তারা নিরাপদে সরিয়ে নিতে পারবেন এবং তারা বলছেন যে এই আশ্রয় কেন্দ্রগুলোতে যেন করোনার প্রকোপ বা করোনা সংক্রমণের যেন কোনো আশঙ্কা না থাকে, সেই কারণে তারা এগুলো এই আজকে থেকেই তারা সেই এই সেন্টারগুলোতে তারা ব্লিচিং পাউডার, সাবান, মাস্ক, এইসব প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী তারা নিরাপত্তা সরঞ্জামগুলো তারা সরবরাহ করছেন এবং সেগুলো ব্যবহারে এই মানুষজনকে তারা উদ্বুদ্ধ করছেন। তবে মানুষের মধ্যে যে এই এখন পর্যন্ত আমরা খুব একটা ভীতি দেখিনি। এখানকার স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জেনেছেন যে প্রশাসন মাইকিং করেছে বা টেলিভিশন পত্র পত্রিকায় খবরে তারা জেনেছে যে ঘূর্ণিঝড় আসছে, তবে সেটির এখন পর্যন্ত এখানে বড় কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন এখানে আসেনি। আমরা যখন বিকেলের দিকে পরন্ত বিকেলে এখানে আসি তখন কিছুটা বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি। এখন আবহাওয়া মোটামুটি শুষ্ক, আকাশে তেমন মেঘ নেই বা মেঘের গর্জন নেই বা বিদ্যুৎ চমকাচ্ছে না। মোটামুটি ভাবে এই অঞ্চলটায় বা এই উপজেলায় আমরা দেখছি আবহাওয়া এখন পর্যন্ত শুষ্ক রয়েছে, স্বাভাবিক কিছুটা হলেও। এর আগে আমরা যেটি দেখেছি বুলবুল আসার আগে যে কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত, আজকে ঢাকায় এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আমরা জেনেছি, কিন্তু এখানে তেমন খুব একটা এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাবটা আমরা এখন পর্যন্ত পড়তে দেখিনি। তবে ফেনী বা আশপাশের দু একটি জায়গায় আরেকটু এখানকার চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সেটি আমরা জেনেছি। তবে স্থানীয় প্রশাসন বলছে যে যেহেতু এখন করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির কারণে যে দুর্যোগ মোকাবিলার যে প্রস্তুতি সেটি তারা তৎপর ছিলেন এবং সেই তৎপরতার কারণে কিন্তু ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সেটি তাদের সহজ হয়েছে, কারণ করোনার কারণে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বলা হয়েছে কেউ সেখানে যেতে না চাইলে জোর করে নেওয়া হবে। আশ্রয় কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনা মহামারীর মধ্যে আবার আসছে ঘূর্ণিঝড় আমফান। এই অবস্থা মোকাবিলায় 12,000-এর বেশি আশ্রয় কেন্দ্রে 52 লাখ মানুষকে রাখার প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ উপকূলীয় জেলার অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। বিশুদ্ধ পানি, শুকনো খাবার সহ আশ্রয় কেন্দ্রে আসা লোকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। সেই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। এখানে পরিস্থিতি কেমন এবং জনগণকে মোটিভেশন করা, আশ্রয় কেন্দ্রগুলি জনগণ আসে, এই জন্য আমরা সকল জেলা পর্যায়ে সিনিয়র কর্মকর্তারা এখানে পরিদর্শনে এসেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর সার্বিক নজরদারি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মনিটরিং টিম। মন্ত্রণালয় বলছে সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। এখানে নির্দেশনা আছে এবং আমাদের এসওডিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইনেও আছে যে তাদেরকে জোর করে আনার অধিকার রাষ্ট্র রাখে এবং সেই জন্য সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী
প্রশাসন, পুলিশ বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, জোর করে হলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনতে হবে। দুর্যোগ পরবর্তী অবস্থা মোকাবিলার জন্য ত্রাণসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি ও আবহাওয়া পরিস্থিতি জানাতে মংলা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, মংলাকে বলা হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় আছে এখনও পর্যন্ত যতটুকু গতিবিধি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই এলাকায় আশ্রয় কেন্দ্রগুলির পরিস্থিতি কি, মানুষকে ইতিমধ্যে আনা সম্ভব হয়েছে কিনা? আমি বিষয়টি নিয়ে আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে তাদের কয়েকজনের সাথে কথা বলেছি যে এখন পর্যন্ত বাগেরহাটের এই মংলা সহ 4টি উপকূলীয় উপজেলায় মোট যে 977টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে প্রায় 2000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছেন সন্ধ্যা পর্যন্ত, এমনটি তথ্য পেয়েছে। এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ক্যাপাসিটি বা যেটি ধারণ ক্ষমতা সেখানে 4,84,000-এর মতো বলা হচ্ছে। এবং একই সাথে মানুষের পাশাপাশি প্রায় 85,000-এর মতো গবাদি পশু সেখানে নেওয়া যাবে, এমনটাই তারা আমাদেরকে ধারণা দিয়েছে। এবং এইসব আশ্রয় কেন্দ্রে সেবা দেওয়ার জন্য এর পাশাপাশি অন্যদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য কাজ শুরু করেছে প্রায় 12,000-এর মতো সমাজসেবী বা যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা। একই সাথে আমি অন্যান্য এলাকারও খবর নেবার চেষ্টা করেছি, বিশেষ করে খুলনা সহ সাতক্ষীরা এবং অন্যান্য জায়গায়। এসব এলাকায় সব মিলিয়ে মোট 2857টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেসব আশ্রয় কেন্দ্রের মধ্যে স্থায়ী রয়েছে অনেকগুলো বিদ্যালয় রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় 25 লাখের মতো মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব এবং তাদেরকে বিপদমুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। হাসিবুর রহমান, আমরা বিভিন্ন জায়গায় দেখছি যদিও আগামীকালকে এটা আঘাত হানতে পারে বলে বলা হচ্ছে, কিন্তু স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে আশ্রয় কেন্দ্রে আসছেন কিনা অনেক জায়গায় আমরা দেখছি যে এই স্বতঃস্ফূর্ততার অভাব আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, স্বতঃস্ফূর্ততার অভাব রয়েছে বলেই যেভাবে বা যে সংখ্যায় এখন পর্যন্ত আশ্রয় শিবিরগুলো বা আশ্রয় কেন্দ্রগুলোতে আসার কথা ঠিক তেমনটি মানুষ আসছেন। আমি এখানে একজন প্রবীণ মানুষের সাথে সন্ধ্যার সময় কথা বলেছি। তিনি জীবনে বহুবার এই বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া বা অন্যান্য জায়গা থেকে আসা বড় বড় ঝড়গুলো দেখেছেন, এমনকি তার মাকে তিনি কলার ঘোড়াই করে নিয়ে গেছেন। তিনি তার অভিজ্ঞতা থেকে বলছে যে মানুষ মূলত এরকম আশ্রয় শিবিরগুলোতে যেতে চান দুইটি কারণে। একটি হলো যে তাদের সহায় সম্পদ হারানোর একটা আশঙ্কা থেকে যায়, যেটা কি তারা কোনো কোনো ক্ষেত্রে খুবই গুরুত্বের সাথে দেখে। একই সাথে তাদের যে সবচেয়ে বড় সম্পদ গবাদি পশু সেগুলোকে তারা রক্ষা করবার চেষ্টা করে এবং সর্বোচ্চ চেষ্টা থাকে যতক্ষণ পর্যন্ত না আশ্রয় শিবিরে গেলে চলে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকে। আমি এর আগে কয়েকবার এখানে এসেছি, তখনও দেখেছি যারা এরকম দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে থাকে, বিশেষ করে তীরবর্তী এলাকাগুলোতে থাকে, তাদের মধ্যে এক ধরনের প্রবণতা সবসময় কাজ করে যে সর্বশেষ পর্যায় পর্যন্ত কি হয় দেখতে। আজকে আমি তার অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করেছিলাম যে কি বুঝছেন এই যে ঝড়টে আসার কথা হচ্ছে বা আশঙ্কা হচ্ছে সেটি সম্পর্কে আপনার ধারণা কি। তিনি যেটি বলেছেন যে এর আগে তিনি যতগুলো ঝড় দেখেছেন তার আগে এত মুষলধারায় কোনোদিন বৃষ্টি হতে দেখেননি। কখনো কখনো ঝড়ের সময় গুড়ি গুড়ি হয়েছে, কখনো জলোচ্ছ্বাসের সময় হয়েছে, কিন্তু তিনি তার অভিজ্ঞতার বিশ্লেষণ করে বলেছেন যে আমি বিশ্বাস করি যে এই ঝড়টি বাংলাদেশের উপকূলে খুব দুর্বলভাবে আঘাত করবেন। আর জলোচ্ছ্বাসের যে বিষয়টি, তিনি 12-14 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখেছেন এই অঞ্চলের যখন জলোচ্ছ্বাস হয়েছে। সেক্ষেত্রে তিনি মনে করছেন যে এখন অনেকগুলো এলাকাতেই তীর অনেক ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে, বাঁধ অনেক সংরক্ষণ করা হয়েছে, যে কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কাটা কম করছেন এলাকাবাসী, যে কারণে তাদের এই আশ্রয়কেন্দ্রগুলোতে যাবার ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। তবে প্রশাসনের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, সকাল সন্ধ্যা মাইকিং করা হচ্ছে, এটি নৌপথেও মাইকিং করা হচ্ছে, একই সাথে স্থল পথগুলোতে বা স্থল এলাকাগুলোতে মাইকিং করা হচ্ছে যেন তারা। হাসিবুর রহমান, প্রশাসনের জন্য এবার একটা নতুন চ্যালেঞ্জ যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সেটি একটি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেই টিমগুলো কাজ করবে তাদের প্রোটেকশনের ব্যাপার আছে। শুধুমাত্র সেই দিকগুলি কতটুকু রক্ষা করা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে? প্রশাসনের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সেভাবেই তারা আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত করেছেন। সেখানে যারা এইভাবে বসবাস করে সে বিষয়গুলো তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, জানানো হচ্ছে। কিন্তু বাস্তব অবস্থা যে যেখানে হাজার হাজার মানুষ থাকবে সেখানে কতটা এই বিষয়টা মানা সম্ভব হবে সেটি নিয়ে অনেকেই সন্দেহ করছেন। কারণ যে পরিস্থিতিতে আজকে সবাইকে নিয়ে আসতে হচ্ছে এরকম আশ্রয় শিবিরে, সেটিও কিন্তু একটি দুর্যোগপূর্ণ অবস্থা এবং এই অবস্থায় আরেকটি দুর্যোগ মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি থাকা দরকার সেটি চেষ্টা করছে, কিন্তু
সেক্ষেত্রে মানুষের সহযোগিতাটা খুব বড় হয়ে দেখা দিয়েছে, কিন্তু যারা এই দীর্ঘকালীন সময় এরকম আশ্রয় কেন্দ্রে আসছে তারা কতটি সেটি মানতে পারবেন, কতটি তারা প্রশাসনের এই আদেশ নির্দেশ বা স্বাস্থ্য বার্তাগুলো নিজের জীবনের জন্য বয়ে নিয়ে আসতে পারবেন বা নিজের জীবনে কার্যকর করবেন, সেটি অনেকটাই সন্দেহের জায়গায় থেকেই যায়। আর আমি এর বাইরেও কথা বলার চেষ্টা করেছি, যারা এই অঞ্চলে নানা সভায় কাজ করেছেন তারাও বলছেন যে এই দুর্যোগে কতটা সম্ভব হবে এই সামাজিক নিরাপত্তা বা সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সেটিতে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে প্রশাসনের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে সামাজিক দূরত্বটি নিশ্চিত করার জন্য। প্রশাসনের বাইরে বেসরকারি পর্যায়ে যারা আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তারা কতটুকু মাঠে নেমেছেন? একদম পুরোপুরি তারা মাঠে রয়েছেন। আমি এখানে আসার আগেও যতটা শুনেছি যে এরকম মাইকিং হচ্ছে, আসার পরেও আমি মাইকিং করার কথা শুনেছি, এবং বিশেষ করে তারা দিন রাত্রিতে বলা যায় যে যখন যে সুবিধা পাচ্ছে, যখন যার দায়িত্ব, তখন তারা পুরোপুরি মাইকিং করছে, অন্তত আশ্রয় কেন্দ্রগুলোতে যেন মানুষ চলে আসে তাদের গবাদি পশু বা সহায় সম্পত্তি নিয়ে যতটা আসা সম্ভব। কিন্তু আমি এই পশুর নদীর একদম তীরে যেখানটাতে রয়েছে, আর ঠিক আমার পেছনেই পশুর নদী, যেখানে সবসময় জোয়ার ভাটার একটা খেলা আমরা দেখতে পাই, সেই নদীর ওপারে যে এলাকাগুলো রয়েছে সেখানে এখনো বিপুল সংখ্যক মানুষ আছে বলে আমরা জানতে পেরেছি। শুধু যে এইখানে এরকম অবস্থা তা না, সাতক্ষীরা, খুলনা সহ আরও বেশ কিছু এলাকায়, কয়রাতেও এরকম অনেক লোক রয়েছে যারা এখন পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসেনি। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে যেটি বড় বড় এই অঞ্চলের যে বড় বড় দুর্যোগগুলো গেছে, সিডর, আইলের মতো, সেই সময় অনেক মানুষকে কিন্তু আনা সম্ভব হয়নি। এই বিষয়গুলো অভিজ্ঞতার ঝুলিতে রেখে প্রশাসন সবাইকে সতর্ক করছে, সবাইকেই আশ্রয় কেন্দ্রগুলোতে আনবার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু মানুষের সহযোগিতার জায়গাটা পুরোপুরি এখনো প্রশাসন পেয়েছে সেটি আমার কাছে মনে হচ্ছে না। হাসিবুর রহমান, আপনি নিজেও সতর্ক থাকুন। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রামে ঘূর্ণিঝড় আমফানের তেমন কোনো প্রভাব দেখা না গেলেও উপকূলীয় উপজেলাগুলোতে হালকা বৃষ্টি হচ্ছে। আমফান মোকাবিলায় আলাদা কর্মপরিকল্পনা ধরে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় এগিয়ে আসার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে কর্মকর্তারা। ঘূর্ণিঝড় আমফানের গতিপথ অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর সংকেত দেখানোর পর জেটিতে থাকা ১৯টি জাহাজকে বহির্নোঙরে এবং বহির্নোঙরে থাকা ৫১টি বড় জাহাজকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে। বন্দরের নিজস্ব ট্রাক ও নৌযানগুলোকে রাখা হয়েছে নিরাপদ আশ্রয়ে। পাশাপাশি লাইটারের জাহাজে পণ্য ওঠানামা বন্ধ করে পাঠিয়ে দেওয়া হয়েছে শাহ আমানত সেতুর উজানে। বন্দরের যে অভ্যন্তরীণ যে ব্যবস্থা দিই সেগুলোর মধ্যে আমাদের চ্যানেলে যে ছোট জাহাজগুলো আছে, বিশেষ করে লাইটার বা নৌযান, এগুলোকে আমরা শাহ আমানত ব্রিজের উজানে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি, এবং আউটার অ্যাঙ্করেজের যে জাহাজগুলো সেগুলোকে সেন্ট মার্টিন ও দূরে চলে যাওয়ার জন্য বলেছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষতি এড়াতে জেলা ও মহানগরে ৫২৭টি স্থায়ী ও ১,২৪৩টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ৪,০৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান। জরুরি স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত ২৮৪টি মেডিকেল টিম। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের। যারা আশ্রয় নেবে তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে আসা এবং তাদের শুকনো খাবার বা খাবার পানি সাপ্লাই দেওয়া, এই দুইটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাদের ৬,৬৬০ জন সিপিপি ভলান্টিয়ার রয়েছে, এছাড়াও ৮,০০০ রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার রয়েছে। স্কাউটের ভলান্টিয়ারকেও আমরা এর সাথে স্কাউট সদস্যদেরকেও সংযুক্ত করেছি। ঘূর্ণিঝড়ের গতিপথ অনুযায়ী ভারী বৃষ্টিপাত ছাড়া চট্টগ্রামে বড় ক্ষতির আশঙ্কা নেই, তবে ভারী বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের আঘাত ডাইরেক্টলি চট্টগ্রামে নাও আনে, এতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে, এবং এই ভারী বর্ষণের সঙ্গে আমাদের কিন্তু আর একটা চাপ আছে। আমরা যারা এই চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে, এখানে একটা পাহাড় ধসের একটা ব্যাপার আছে, এটা কিন্তু প্রশাসনকে মাথায় রাখতে হবে, যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে মাথায় রাখতে হবে। আমফান আঘাত হানলে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় ৫ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭০ জনে। এ সময়ের মধ্যে দেশে ৮,৪৪৯ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,২৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫,০০০। দুপুরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
চলতি মাসে করোনায় সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে। ৭৩তম দিনে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫,০০০। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় ২৪ ঘন্টায় দেশে ৪২টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯,০৯১টি, আর এ সময়ে পরীক্ষা করা হয়েছে ৮,৪৪৯টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১,২৫১ জনের। ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ২১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ৪ জন, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে মারা গেছেন ১ জন করে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা হলো ৩৭০ জন। মৃত্যুর বিশ্লেষণে একটু যাব। ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪,৯৯৩ জন। এ সময়ে আইসোলেশনে নেওয়া হয়েছে ৩২৬ জনকে, আর বর্তমানে আইসোলেশনে আছেন ৩,৬১৬ জন। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৩,৫৩১ জন, ছাড় পেয়েছেন ২,৪০২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন ২,৪৭,৪৯১ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১,৯৬,২৭৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে ৫১,২১৭ জন। দেশে বর্তমানে আইসোলেশন শয্যা আছে ১৩,২৮৪টি। ২৪ ঘন্টায় ঢাকায় ৪,১৫০টি আইসোলেশন শয্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া প্রস্তুতি চলছে ময়মনসিংহে আরও ৭০০ আইসোলেশন শয্যার। বর্তমানে দেশের ৬৪ জেলায় ৬২৬টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে থাকার সুবিধা রয়েছে বলেও জানায় সংস্থাটি। করোনার ঝুঁকি এড়াতে ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবারও আহ্বান জানানো হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠে ক্রিকেট ফিরছে, তার আগে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চায় আইসিসি। সংক্রমণ রোধে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ হলেও তাতে আপত্তি নেই পেসারদের, বরং নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মানিয়ে নিতে চান রুবেল রাহিরা। এদিকে জরুরি অবস্থায় আন্তর্জাতিক ম্যাচে স্থানীয় আম্পায়ার রাখার নতুন নিয়মে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বল শাইনিংয়ে থুতুর ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। করোনা ঝুঁকি পুরনোরীতি পরিবর্তনে বাধ্য করছে। থুতু লালা থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা অনেক বেশি। এ কারণে এই সিদ্ধান্ত সময়ের দাবি। অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসির ক্রিকেট কমিটির প্রস্তাব, বল শাইনিংয়ে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হোক। যদিও ঘামের ব্যবহারে ঝুঁকি দেখছে না ক্রিকেট কমিটি। বল পলিশে বাধায় সুইং মিলবে না পেসারদের, আর তাই এই নিষেধাজ্ঞা বিপাকে ফেলে দেবে। তাতে কমবে ব্যাটসম্যান বোলারদের প্রতিদ্বন্দ্বিতা। তারপরও স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। আইসিসি থেকে যে রুলসটা অবশ্য দিয়েছে, এখন আমাদের এটা মানতে হবে বাধ্যতামূলক, আর কিছু করার নাই। বাট আমাদের বলারদের জন্য এটা অবশ্যই একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ডিপেন্ড করবে কিভাবে বলের যে জিনিসটা আমরা আগে ইউজ করতাম ওইটা থেকে বলে উপকারিতা, এখন হয়তো এটা কিভাবে আসবে আর কি, এটাই আর কি। অবশ্যই লালা একটা রিস্কই আমাদের জন্য, কারণ হলো যদি কারো পজিটিভ হয়ে থাকে তাহলে লালার মাধ্যমে আমাদের শরীরে আসার চান্স খুব বেশি থাকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আইসিসি যে রুলটা করছে আমি এটা সম্মতি করি। আর পরের কথা হলো, হ্যাঁ সমস্যা নাই, গান লাগানোর পরে শাইন করা যাবে। ভ্রমণের নিষেধাজ্ঞা তো আছেই, তার উপরে রয়েছে 14 দিন কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা। এই সংকটে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হোক স্থানীয় আম্পায়ারদের, এসেছে সেই নির্দেশনা। তাতে লাভটা বেশি হয়েছে বাংলাদেশের মতো দেশগুলোর। নিজেদের সক্ষমতা যাচাইয়ে নতুন দিক উন্মোচিত হচ্ছে। আমাদের যে অভিজ্ঞতা এবং দক্ষতা যেগুলি আমরা এতদিন ধরে করে এসেছি, আইসিসিতে অনেক বিভিন্ন ধরনের খেলাগুলি পরিচালনা করে এসছে আম্পায়াররা এবং ম্যাচ অফিসিয়ালসরা। এটা একটা বড় সুযোগ থাকবে, তো তাদের নিজস্ব নিউট্রালিটির ব্যাপারে একটা ভালো একটা ধারণা জন্মাবে আমাদের সারা ওয়ার্ল্ডে, এবং এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বিকজ বাংলাদেশের অনেক ম্যাচ অফিসিয়ালসরা বাইরে যাওয়ার সুযোগ পায় না। আমরা যদি এখানে একটা ভালো ম্যাচ পরিচালনা করতে পারি নিউট্রালি, সেক্ষেত্রে আমাদের জন্য আমাদের দরজাটা অনেকটা ওপেন হয়ে যাবে। ইনিংস প্রতি 2টির পরিবর্তে 3টি ডিআরএস নেয়ার নিয়ম চালুর পরামর্শও দিয়েছে ক্রিকেট কমিটি। করোনা চ্যালেঞ্জে ক্রিকেট ফেরানোর চেষ্টা আইসিসির। 28 মে ভিডিও কনফারেন্সে পাশ হবে নতুন আইন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নৌরুটগুলোতে যাত্রী পারাপার কড়াকড়ির পরও ফেরিঘাটগুলোতে ঘরমুখো হাজারো যাত্রীর ঢল। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বন্ধ করে দেওয়া হয়েছে দৌলতদিয়া পাটুরিয়া সহ 2 রুটের ফেরি চলাচল। ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও। আন্তঃজেলা যানবাহন চলাচল বন্ধেও কঠোর নজরদারি করছে প্রশাসন।
শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের মুন্সিগঞ্জের মাওয়াঘাটের দৃশ্য এটি। গাদাগাদি করে পার হওয়ার অপেক্ষায় মানুষ। রাস্তার দুপাশে গাড়ির দীর্ঘ সারি, গণপরিবহন ও পথের ভোগান্তির পরও ঘরমুখো মানুষকে থামানো যাচ্ছে না, ফলে বাড়ছে করোনা বিস্তারের ঝুঁকি। ফেরির পাশাপাশি বন্ধ যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছোট ছোট নৌকা বা ট্রলারে নদী পার হচ্ছেন অনেকে। যাতায়াতি চলতেছে, সবকিছু তো চলতেছে, তাহলে 2-3টা ফেরি ছেড়ে দিলে কি হইতো? তো যাইতে পারলাম না, ফেরি চলতেছে। বাজারে যাইতাছি, দরকার হেনে যাইতাছি, আর আমাকে যে নিয়ম দরকার, আমাকে গরু ছাগল মেরে যাইতাছে, কিন্তু আমরা যাইতে পারতাছি না। মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ছাড়া অন্য সব যানবাহন পারাপারে কঠোর নজরদারি করছে প্রশাসন। নষ্ট ফেরি ঘাটে অ্যাঙ্কর করা ছিল, এখন কেউ বা কারা এখানে গুজব ছড়াই দিচ্ছে যে ফেরিটা ছাড়বে। প্রচুর লোক, আমরা সকাল থেকে যেগুলা মোটামুটি মানুষকে বুঝাই বা করে ডিসপার্স করছিলাম, সবাই হুড়োহুড়ি করে এখানে আসছে। বিষয়টা হচ্ছে ফেরি চলাচল করছে না, ফেরি চললে ছাড়ার একটা বিষয়। সংক্রমণ ঠেকাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটও বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও ঘাটের দুপারে অপেক্ষায় শত শত মানুষ ও যানবাহন। এদিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও মানুষের ভিড়। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম মহাসড়কে 10টি পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তারপরও পণ্যবাহী ট্রাকে করেও গ্রামে যাচ্ছেন যাত্রীরা। অনেক ভোগান্তি হইতেছে, যেহেতু ঢাকা সবগুলো পয়েন্ট, মানে ঢাকা থেকে বের হওয়ার যে পয়েন্টগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য আমাদের ছোট ছোট যানবাহন করে অনেক ভোগান্তিতে পড়ি, তারপরে গ্রামে যাওয়া লাগতেছে। সামাজিক দূরত্বটা রাখা হয় নাই, আর আমরা পরিস্থিতির শিকার, বাধ্য হয়েই যেতে হচ্ছে। যারা অযথা শুধুমাত্র ঢাকার মধ্যে প্রবেশ করতে চাচ্ছে, আর তাদেরকে আমরা প্রবেশ করতে দিচ্ছি না। আর যারা নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা করতে যাচ্ছে তাদেরকে আমরা আবার বুঝিয়ে তাদের বর্তমান যেখানে আছে ওখানে আমরা ফেরত পাঠানোর ব্যবস্থা করতেছি। সাভারেও যান চলাচল বন্ধে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়ও ঘরমুখো মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাকের ছাদ, সিএনজি ও টেম্পু সহ নানা বিকল্প যানে বাড়ি ফিরছে মানুষ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নৌরুটগুলোতে যাত্রী পারাপার কড়াকড়ির পরও ফেরিঘাটগুলোতে ছিল ঘরমুখো হাজার মানুষের ঢল। নির্দেশনা উপেক্ষা করে যারা ফেরিঘাটে গেছেন তাদেরকে আগের ঠিকানায় ফিরে আসার আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। করোনার সংকটের মধ্যে ঈদের জন্য বাড়ি যাওয়াকে নিরুৎসাহিত করেন তিনি। এদিকে ঢাকার প্রবেশপথগুলোতে জরুরি সেবার বাইরে থাকা যানবাহনগুলোর চলাচল দিনভর বাধা দেওয়া হয়েছে। এভাবেই সারি সারি গাড়ি আটকে থাকে গাবতলী সেতুর সামনে। দীর্ঘ এই লাইন ছিল কয়েক কিলোমিটার পর্যন্ত। ঈদ সামনে রেখে কোনো অবস্থাতেই যাতে কেউ ঢাকা ছাড়তে না পারে, এজন্যই এত কড়াকড়ি অবস্থানে পুলিশ। এদিকে মধ্যরাত থেকে সড়ক আটকে দেয় অনেক পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ভোগান্তিতে পড়ে। কড়াকড়ির পরও মঙ্গলবার সকাল থেকে গাবতলী, আবদুল্লাপুর, সায়দাবাদ সহ রাজধানীর সবগুলো প্রবেশপথে দেখা যায় ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়। প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ছাড়াও পিকআপ, ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা ঢাকা থেকে পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে বের হওয়ার চেষ্টা করে। পুলিশ বলছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হতে না পারে সেদিকে কঠোর অবস্থানে তারা। যারা জরুরি প্রয়োজন পণ্যবাহী গাড়ি ওইটা আমরা ছাড়তেছি, আর বাকিটা আমরা উল্টা ঘুরে দিচ্ছি এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সকালে রাজারবাগ পুলিশ লাইনে ঈদকে সামনে রেখে করোনার বিষয়ে আরও সতর্কতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক। সেখানে তিনি ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। আমাকে বাড়ি যেতেই হবে। আমি মনে করি যে আমাদের সবার উচিত হবে এই প্রবণতা থেকে বেরিয়ে আসা। যেখানে আছেন সেখানেই থাকেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। ফেরিঘাট বা অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় যারা জমায়েত হয়েছেন, জড়ো হয়েছেন, তারা ঢাকায় যেখানে ছিলেন সেখানে ফিরে আসেন। দরকার হলে ফিরে আসার ব্যবস্থা পুলিশ করবে। সরকার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে ব্যবস্থা নেবে জানিয়ে আইজিপি বলেন, আপাতত এ বিষয়ে জোর খাটানোর কোনো পরিকল্পনা নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।